প্রথমটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেলস। এর আগে আমরা কি করেছি, ই বিজনেস মডেল কাকে বলে, ই বিজনেস মার্কেট কি, এবং ই বিজনেসের কম্পোনেন্টগুলো কি কি, এবং ই বিজনেস মডেলের মধ্যে আমার কোন কোন পক্ষ বা পার্টিসিপেন্ট থাকে, তাই তো? আচ্ছা, এবার দেখেন আমরা করবো অ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। আচ্ছা বলেন তো আপনার কাছে প্রথমত কি মনে হয়, আমরা যখন ই বিজনেসটা করি তখন আমরা আসলে কি কি অ্যাডভান্টেজ পাওয়ার জন্য করি বলেন তো? এখান থেকে সুবিধা কিন্তু আমার ওনারও পাচ্ছে, আবার কাস্টমারও পাচ্ছে, এমপ্লয়ি পাচ্ছে, বলতে পারেন যে যত স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু এখান থেকে সুবিধা নিচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা কি কি সুবিধা পাই বলেন তো এই বিজনেস থেকে? মেইনলি হচ্ছে এটা টাইম সেভিং, ফার্স্ট অফ অল টাইম সেভিং। সেকেন্ডলি হচ্ছে এখানে যে মানে ফিজিক্যাল যেই অবস্টাকলসগুলো হইতে পারে, লাইক আমার স্পেস সেভিং হয়, তারপরে হচ্ছে অনেক সময় স্পেসের যে রেন্টটা সেটা সেভিং হয়, দ্যাট মিন ইকোনমিক্যাল সেভিং। মানে এক প্রকার বলতে পারেন যে আপনার কস্ট এবং টাইম দুটোই কিন্তু আমার আলটিমেটলি সেভ হচ্ছে। এখানে প্রথম পয়েন্টটা দেখেন, আবার খেয়াল করেন অ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। কি বলেছি, আমরা যখন একটা মডেল পড়িয়েছিলাম, মডেলটা কিরকম ছিল বলেন তো? মডেলটা ছিল, দেখেন এইটা যদি আমার একটা ই বিজনেস মডেল হয়, এই ই বিজনেস মডেলের প্রথমে কি থাকে, একটা বিজনেস কনসেপ্ট। কি পড়েছিলেন, ই বিজনেস মডেলের প্রথম কম্পোনেন্ট কি? বিজনেস কনসেপ্ট। দ্বিতীয়টা কি ছিল? ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন। দ্বিতীয়টা ছিল ভ্যালু প্রপোজিশন। তৃতীয়টা সোর্স অফ রেভিনিউ। সোর্স অফ রেভিনিউ। সোর্স অফ রেভিনিউ। 4 নাম্বার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস। ওকে, অ্যাক্টিভিটিস। দেখেন অ্যাক্টিভিটিস রিসোর্স এন্ড হ্যাঁ, ক্যাপাবিলিটিস। অ্যাক্টিভিটিস। ভালো করে খেয়াল করেন, এই যে 4টা জিনিস এখানে আপনি কম্পোনেন্টের মধ্যে পাচ্ছেন, মানে কি আপনার পুরো একটা বিজনেসের যা যা দরকার সকল কিছু কিন্তু এই বিজনেস মডেলের মধ্যে আছে। আপনি একটা গ্রাফিক মডেল করে দেন আপনি মার্কেটে আসছেন। এখন এখানে বলেছে অ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। এই যে মডেলটা আপনি করলেন, এই মডেলের অ্যাডভান্টেজ কি বুঝতে পেরেছেন? আপনি যে একটা বিজনেস মডেল করলেন, সেই মডেলটা একটা প্ল্যান, একটা মডেল মানে কি একটা প্ল্যান, একটা ব্লুপ্রিন্ট, বলতে পারেন একটা নীল নকশা, যে আপনি এই নকশাটা যদি আগে করে রাখেন আপনি এটা ধরে আগাতে পারবেন খুব অর্গানাইজড ওয়েতে। তাহলে এই বিজনেস মডেলটার অ্যাডভান্টেজগুলো কি কি? প্রথমটা দেখেন, লার্জার প্রোডাক্ট সিলেকশন। লার্জার প্রোডাক্ট সিলেকশন, আপনি যখন মডেলটা করবেন এই কনসেপ্টের মধ্যেই কিন্তু আপনি ঠিক করছেন যে আপনার প্রোডাক্ট কি কি হবে, আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান। তাহলে আপনি কি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে আপনি কি একটা প্রোডাক্ট খুব সহজে সিলেক্ট করতে পারবেন, বা দুটো প্রোডাক্ট খুব সহজে সিলেক্ট করতে পারবেন যে আপনি কোনটা নিয়ে বিজনেস করছেন। কিন্তু আপনি মডেল ছাড়াই মার্কেটে চলে আসলেন হুট করে, ধরেন আপনার ভালো লাগলো আপনি এই বিজনেসটা করবেন, আপনার ভালো লাগলো আপনি একটা কাপড়ের বিজনেস করবেন, কিন্তু 2 দিন পরে গিয়ে দেখলেন যে আপনার এখানে এক্সপেরিয়েন্স নাই, সো আপনার ভালো করতে পারছেন না, বা এটা কোয়ালিটি ডাউন। কিন্তু আপনি যদি এই মডেলটা দাঁড় করিয়ে নেন, প্রথমেই কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে এখানে কিন্তু আপনি আইডেন্টিফাই করে মার্কেটে আসছেন। সো আপনার একটা লার্জার প্রোডাক্ট সিলেকশন এখানে আপনি করতে পারবেন। সেকেন্ড ওয়ান দেখেন, ডিপার কাস্টমার এনগেজমেন্ট, বেটার টার্গেটিং, কাস্টমার সেগমেন্টেশন। দেখেন আপনি যদি এই বিজনেস কনসেপ্টটা থেকে আগান এবং ভ্যালু প্রপোজিশনটা এখানেই করে রাখেন, এই ভ্যালু প্রপোজিশনের মধ্যে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টের অনেকগুলো সেগমেন্টেশন করবেন। সেগমেন্টেশন বলতে আপনি ধরেন এ প্রোডাক্ট নিয়ে আসবেন। এ প্রোডাক্ট হচ্ছে একটা বেবি লোশন। এখন এই বেবি লোশনটাকে আপনি তখন খুব সহজেই সেগমেন্টেশন করে ফেলবেন আপনার এই বিজনেস কনসেপ্টের মধ্যেই বা ভ্যালু প্রপোজিশনের মধ্যেই, যে এই বেবি প্রোডাক্টটা কয়েকটা ধাপের হতে পারে। যেমন স্কিন, যে বেবিদের স্কিন অয়েলি তাদের জন্য একরকম হবে, যে বেবিদের স্কিন হচ্ছে ধরেন আপনার একটু ড্রাই তাদের জন্য আপনি এক ধরনের প্রোডাক্ট আনলেন, আবার এই এ প্রোডাক্টটি স্মল আনলেন, মাঝারি আনলেন, আবার হচ্ছে আপনার একদম লার্জ নিয়ে আসলেন, ঠিক আছে? স্মল, মিডিয়াম, লার্জ। আবার এর মধ্যেও আপনি অনেকগুলো ফ্লেভার রাখলেন। ফ্লেভার বলতে কোনটা ধরেন আপনার হচ্ছে অ্যালোভেরা, কোনটা ধরেন আপনার মিল্ক, এরকম করে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনি ভাগ করলেন। তাহলে কি আপনার অনেক কাস্টমার আপনি এখান থেকে আইডেন্টিফাই করে ফেললেন, অনেকগুলো প্রোডাক্ট আইডেন্টিফাই করে ফেললেন, প্রোডাক্টের সেগমেন্টেশনগুলো আইডেন্টিফাই করে ফেললেন। এগুলো যদি আপনি আগে না করেন বিজনেস মডেলের মাধ্যমে, আপনি কি মার্কেটে বিজনেস শুরু করার পরে করতে পারবেন না? তখন আপনার বিজনেস অলরেডি শুরু হয়ে গিয়েছে, দেখবেন যে কাস্টমার এসে আপনার কাছে বিভিন্ন ভ্যারাইটির প্রোডাক্ট চাচ্ছে, আপনি কি সেটা দিতে পারবেন? পারবেন না। সো বিজনেস মডেলের মাধ্যমে কি হচ্ছে, আপনি একটা লার্জ কাস্টমার বেস তৈরি করতে পারছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদেরকে দিতে পারছেন, সেগমেন্টেশন করতে পারছেন, ঠিক আছে? 3 নাম্বার দেখেন, ডাইভার্সিফিকেশন অফ ইওর কোর বিজনেস। দেখেন আপনার ধরেন মেইন বিজনেসটা কি, মেইন বিজনেসটা হচ্ছে আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন,
মেইন বিজনেস হচ্ছে আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এখন যখন আপনি রেভিনিউতে আসবেন, তখন আপনি চিন্তা করলেন যে আমার একটা সাইড থেকে যদি রেভিনিউ আসে তাহলে আমার রেভিনিউটা কম হয়, কিন্তু আমি যদি এখানে ডাইভার্সিফাইড করতে পারি, আমার বিজনেসটাকে প্রোডাক্টটাকে যদি আমি ডাইভার্সিফাইড করতে পারি তাহলে এখানে কি আমার প্রফিট বেড়ে যাবে। কিভাবে? আপনি এই বেবি প্রোডাক্টের সাথে, যেহেতু বেবি প্রোডাক্টের বিজনেস করছেন, বেবি প্রোডাক্টে শুধুমাত্র আপনি এই যে লোশন বা তাদের ফিজিক্যাল ইউজের যে জিনিসগুলো সেগুলো না রেখে আপনি যদি এটার পাশাপাশি তাদের পোশাক রাখতে পারেন, বেবি যে ইয়েগুলো সেই পোশাক যদি আপনি রাখতে পারেন, তারপর যদি বেবিদের টয় রাখতে পারেন, এখানে আপনি বেবিদের ইউজ করার জন্য প্রোডাক্ট রাখছেন, ঠিক আছে, এর সাথে আপনি কি করছেন, তাদের জামা কাপড় রাখছেন, এর সাথে কি করছেন, তাদের টয় রাখছেন। এই যে বিভিন্ন ধরনের আপনি ভ্যারাইটি করে ফেলছেন, একটা বিজনেসের সাথে আপনি কিন্তু অন্য বিজনেসকে কানেক্ট করে ফেলতে পারছেন খুব সহজেই। এটা যদি আপনি মডেলের মাধ্যমে করেন তাহলেই সম্ভব, কিন্তু আপনি এই যে হুট করে মাথায় করে ফেলেন ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে কি হলো যে আপনি কি করতে পারছেন, অনেকগুলো কাস্টমার পাচ্ছেন, অনেক ধরনের প্রোডাক্ট এখান থেকে মেক করতে পারছেন, অনেক বড় একটা বেস পাচ্ছেন সেগমেন্টেশনের। এরপরে কি রেভিনিউ সেকশনে এসে আপনি আপনার ব্যবসাটাকে খুব সহজেই কি ডাইভার্সিফাই করে ফেলতে পারছেন। এবার দেখেন স্ট্রঙ্গার কাস্টমার লয়ালটি। আপনি যদি আপনার এই যে অ্যাক্টিভিটিস সেকশনে যখন আসবেন, অ্যাক্টিভিটিস ওখানে কি ছিল যে আপনার অ্যাক্টিভিটিস গুলো কি কি হবে সেগুলো এখানে সেট করবেন আপনার কাস্টমার ধরে রাখার জন্য। এরপর আপনার সেই অ্যাক্টিভিটিস গুলো করার জন্য আপনার যে টেকনোলজি আছে বা রিসোর্সেস আছে সেগুলো কি মানে মেইনটেইন করার জন্য আপনি ক্যাপাবল কিনা। হ্যাঁ, আপনি কি ক্যাপাবল অর ক্যাপাবল না। আপনার ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেক রিসোর্স আছে, অনেকগুলো অ্যাক্টিভিটিস আপনি ধরে রেখেছেন যে আপনি করবেন, কিন্তু দিন শেষে আপনার ক্যাপাসিটি নেই, তাহলে হবে? ক্যাপাসিটি না থাকলে হবে না। সো আপনি এখান থেকে আইডেন্টিফাই করে ফেললেন যে আপনার কাস্টমার লয়ালটি কেমন হবে। আপনি যদি এখানে সব সময় এই মডেলকে বেস করে যদি আপনার অ্যাক্টিভিটিসের সাথে আপনার ক্যাপাসিটির একটা ব্যালেন্স রাখতে পারেন, তাহলেই আপনি প্রপার কাস্টমার সার্ভিস দিতে পারবেন। প্রপার কাস্টমার সার্ভিস দিতে পারলে কি হবে, কাস্টমার লয়াল হবে, আপনার থেকে বারবার কিন্তু প্রোডাক্ট কিনবে। কিন্তু আপনি তাদেরকে সার্ভিস দিতে ব্যর্থ হলেন, কাস্টমার কিন্তু কি করবে, খুব সহজেই অন্য কারো কাছে চলে যাবে। যেহেতু একটা ভাস্ট এরিয়া আপনার অনলাইনে বিজনেস করছে, সো আপনার প্রোডাক্ট যদি কারো ভালো না লাগে সেম টাইপের অন্য প্রোডাক্ট তারা কিনবে, ঠিক আছে, কিন্তু তাদের অনেক অপশন আছে, আপনার কোনো অপশন নেই। সো আপনার একটাই অপশন, তাদেরকে ঠিকভাবে সার্ভিস দেওয়া। বুঝতে পেরেছেন? তাহলে সেটা কিসের মাধ্যমে আপনি করছেন, এই বিজনেস মডেলের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারছেন। এবার দেখেন হায়ার অর্ডার ভ্যালু এন্ড চার্ট ভ্যালু। কি বলেছে? হায়ার অর্ডার ভ্যালু এন্ড চার্ট ভ্যালু। আপনি যদি একটা মডেলের মাধ্যমে আগান তাহলে আপনি কি করতে পারবেন, আপনি জানেন যে আপনার অ্যাক্টিভিটিস যেটা হবে বা আপনার প্রোডাক্ট যেটা আছে সেটার সাথে আপনার ক্যাপাসিটি কেমন আছে। আপনি কিন্তু অনলাইনে কি করবেন, যখন একটা প্রোডাক্ট সেল করবেন আপনি ওখানে কিন্তু ডিটেইলস দিয়ে দিবেন, ঠিক আছে, ডিটেইলসে কিন্তু থাকবে আপনার কোয়ান্টিটি কতটুকু আছে, এনাফ কোয়ান্টিটি আছে কিনা, কেউ চাইলে 10টা প্রোডাক্ট অর্ডার করতে পারবে কিনা। এখন আপনি যদি আপনার ক্যাপাসিটি এবং আপনার প্রোডাক্ট, আপনার রিসোর্সেস এইগুলোকে ব্যালেন্স করে চলতে পারেন এবং ব্যালেন্স করে আপনার কাস্টমারকে সার্ভিস দিতে পারেন, তাহলে কি হবে, তারা কিন্তু সবসময় যে অর্ডারটা করবে, অর্ডার যে প্লেস করবে সেটা কিন্তু পারফেক্টলি করতে পারবে এবং অর্ডার পাওয়ার পরে আপনিও তাদেরকে পারফেক্টলি তাদের প্রোডাক্টগুলো বুঝিয়ে দিতে পারবেন। এখন ধরেন আপনার কাস্টমার অর্ডার করলো কিন্তু আপনি প্রোডাক্ট দিতে পারছেন না, আপনি বললেন যে প্রোডাক্ট আছে কিন্তু কাস্টমার অর্ডারও করে ফেলে আপনি প্রোডাক্ট দিতে পারছেন না, তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে না, সে কিন্তু ডিসস্যাটিসফাইড হবে। সো আপনি তখন কি করলেন যে আপনার অ্যাক্টিভিটিসের সাথে আপনার প্রোডাক্ট মিল আছে কিনা, আপনার রিসোর্সের সাথে আপনার ক্যাপাসিটি ব্যালেন্স হচ্ছে কিনা সেটা দেখে আপনি একটা কোয়ান্টিটি ওখানে কিন্তু উল্লেখ করে দেবেন যে আপনার ইনভেন্টরি কতটুকু আছে। সো এইটা আপনি মেইনটেইন করতে পারছেন, এটাই হচ্ছে হায়ার অর্ডার ভ্যালু এন্ড চার্ট ভ্যালু। মানে আপনি যেটা ঠিক করেছেন আপনার চার্টে যেটা আছে আর একটা কাস্টমার যেটা অর্ডার করছে দুটার মধ্যে একটা সামঞ্জস্য থাকা। এবার দেখেন আপসেল এন্ড ক্রস সেল অপরচুনিটিস। আপসেল এন্ড ক্রস সেল অপরচুনিটিস, ধরেন কোনো একটা মাসে আপনার 10% হচ্ছে আপনার সেল হলো, আরেকটা মাসে গিয়ে 20% সেল হলো। এখন আপনি 10% এর বেলায় আপনি ভেবেছিলেন যেখানে 15% হবে, আবার 20% যখন হলো তখন আপনি ভেবেছিলেন যে হয়তো এখানে আরেকটু কম হতে পারে। এই যে বিভিন্ন ধরনের আপসেল এবং ডাউনসেল হচ্ছে, এই দুইটাকে আপনি ব্যালেন্স করতে কখন পারবেন বলুন তো, যখন আপনার একটা বিজনেস মডেল পুরোপুরিভাবে থাকবে। যখন আপনার বিজনেস মডেলটা পুরোপুরিভাবে সেট থাকবে তখন আপনি এই যে আপসেল এবং ডাউনসেলকে কি করতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন। তাহলে আমার একটা ই বিজনেস মডেল থেকে আমরা কি কি ধরনের বেনিফিট পেতে পারি, ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে। আচ্ছা, এবার দেখেন ডিসঅ্যাডভান্টেজেস অফ বিজনেস মডেল। আপনার
এখানে যদি বলে যে চ্যালেঞ্জেস কি কি, একটা বিজনেস করতে গেলে বা একটা বিজনেস মডেল তৈরি করতে গেলে চ্যালেঞ্জেস কি কি আসে অথবা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, এটার অ্যানসার এটাই। আপনি দেখেন তো সাজেশনের মধ্যে এটা আছে না, চ্যালেঞ্জেস লাস্টের দিকে দেখেন, দেখি আমার কাছে এই যে দেখেন, এটা হচ্ছে এই দুটো 3 নাম্বার 4 নাম্বার দেখেন তো এটার সাথে মিলে কিনা। What challenges do business faces? হ্যাঁ, দেখেন তাহলে এটা প্রথম জিনিসটা কি, লো মার্জিনস। কি বলেছে, ডিসঅ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। লো last দুটো তো হচ্ছে what challenges do a business face in maintaining customer trust and security online? অনলাইন। ও আচ্ছা, এটা আপনার হচ্ছে অনলাইনে দেখছি। আচ্ছা, এখান থেকে দেখেন ডিসঅ্যাডভান্টেজেস অফ ই বিজনেস মডেল। প্রথম জিনিসটা দেখেন, ভিজুয়াল প্রোডাক্ট প্রেজেন্টেশন। আপনি যখন একটা ই বিজনেস মডেল দাঁড় করাবেন তখন আপনার কি করতে হবে, প্রোডাক্টগুলোকে ভিজুয়ালি আপনার সেট করতে হবে এবং শো করতে হবে। দেখেন আপনি যখন অনলাইনে বিজনেস করেন তখন কিন্তু আপনি কোনো স্টোর মানে স্টোরে আপনার প্রোডাক্টটা রেখে দেখাতে পারছেন না, তখন কি করবেন, আপনার অনলাইনের পেজটাই আপনার একটা স্টোর। তো সেখানে আপনাকে কি করতে হবে, আপনার যেই প্রোডাক্টগুলো আপনি রাখছেন সেই প্রোডাক্টগুলোকে ভিজুয়ালি কি তাদেরকে দেখাতে হবে না। তো এই যে ভিজুয়ালি যে আপনি শো করছেন এটাই একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখানে একটা ডিজাইনার লাগবে, অথবা হচ্ছে আপনার আউটসোর্সিং করে আপনি ডিজাইনার ইয়ে করতে পারেন, অথবা যারা হচ্ছে আপনার সফটওয়্যার রিলেটেড কাজগুলো করে বা ডিজাইনিং করে আপনি তাদের থেকে আপনার প্রোডাক্টের ডিজাইনগুলো করে সেগুলো আপনি কি করছেন আপনার পেজে দিচ্ছেন। তাহলে এইটা একটা খুব বড় চ্যালেঞ্জ, এখানে কিন্তু কস্ট জড়িত, এখানে টাইম জড়িত, ঠিক আছে। এবার একটা জিনিস দেখেন, কোয়ালিটি অ্যান্ড ব্র্যান্ড কন্ট্রোল। দেখেন অনলাইনে যখন আপনি প্রোডাক্ট সেল করবেন তখন আপনি জানেন যে এখানে অনেক ধরনের বায়ার আছে, অনেক ধরনের সেলার আছে। এখন আপনি এতগুলো সেলারের মাঝখানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি মেনটেন না করতে পারেন, ব্র্যান্ড মেনটেন না করতে পারেন, তাহলে কি আপনার কাস্টমার আসবে? আসবে না। তার মানে আপনাকে অনলাইন বিজনেস করতে হলে এই কোয়ালিটি মেনটেন করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ। আপনি যখন আপনার ট্র্যাডিশনাল শোরুমে প্রোডাক্ট সেল করছেন সেখানে কোয়ালিটি ডাউন হলে আপনি যতটা না বিপদে পড়বেন, অনলাইনে তার থেকে বেশি বিপদে পড়বেন। কেন? এখানে আপনার থেকে প্রোডাক্ট না পেলে আরেকজনের কাছে খুব সহজেই তারা যেতে পারছে। দ্বিতীয় কথা, আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি কোনোভাবে ডাউন হয় তাহলে কিন্তু কাস্টমার কি করে, আপনার পেজের যে কমেন্ট সেকশনে কিন্তু রিভিউ দিয়ে যায়। সো সেই রিভিউ ভালো হলে যেমন আপনার ব্যবসা অনেক ভালো হবে, আবার রিভিউ খারাপ হলে কি হবে, ব্যবসা কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যাবে। যদি রিভিউ খারাপ হয়, ধরেন কেউ একজন রিভিউ খারাপ দিল, তখন কি হবে, ওই কমেন্ট আরো অনেকে চেক করবে, চেক করতে গিয়ে তারা যারা মাইন্ডসেট করেছিল যে আপনার থেকে প্রোডাক্ট কিনবে, আপনার ব্র্যান্ড অনেক ভালো, কিন্তু একটা সময় গিয়ে তারা যখন দেখলো যে রিভিউ একটার পর একটা খারাপ আসছে, ওই রিভিউ যাচাই করে যদি দেখে যে এটা রাইট, সেখানে আপনার বিজনেস শেষ। ঠিক আছে। সো এখানে যেমন অনেক অ্যাডভান্টেজেস আবার অনেক বড় বড় ডিসঅ্যাডভান্টেজও আছে। তারপরে দেখেন কি বলেছে, প্রোডাক্ট রিটার্নস। এই যে দেখেন আমরা অনেক সময় কিন্তু যখন আমাদের বাসায় প্রোডাক্ট অর্ডার করি, যখন দিয়ে যায় ডেলিভারি ম্যান, চেক করতে গিয়ে কিন্তু অনেক সময় দেখি যে প্রোডাক্টের কোয়ালিটি ডাউন বা প্রোডাক্টটা নষ্ট হয়ে গিয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে। ইভেন রং প্রোডাক্ট। হ্যাঁ, ইভেন রং প্রোডাক্ট। অনেক সময় হয় কি, আপনি ধরেন একটা সাইজের প্রোডাক্ট দিয়েছেন কিন্তু আপনাকে এর চাইতে খুব বিশাল একটা সাইজ দিয়ে গেল। ধরেন আপনি একটা মাউস অর্ডার করেছেন, আপনি একটা বড় মাউস অর্ডার করেছেন, আপনাকে খুব ছোট্ট একটা মাউস দিয়ে দিল। ধরেন এটা তাদের ভুলবশতই হয়েছে, কিন্তু আলটিমেটলি আপনার ক্ষেত্রে কি হবে, আপনি মনে করবেন যে এখান থেকে আমি একবার লস খেয়েছি বা একবার আমি ধরা খেয়েছি, আমি সেকেন্ড টাইম এখানে আর যাবো না, আলটিমেটলি কিন্তু আপনার যারা বিজনেসম্যান তাদের ব্যবসা কিন্তু লস হয়ে গেল। ঠিক আছে। এই যে প্রোডাক্ট রিটার্নের যে একটা সমস্যা, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার দেখেন কাস্টমার সার্ভিস। কি বলেছিলাম যে আপনি যদি প্রপার কাস্টমার সার্ভিস দিতে না পারেন, টাইমলি যদি আপনি কাস্টমার সার্ভিস দিতে না পারেন, ধরেন কেউ একজন কোনো একটা বিয়ের দাওয়াতে যাবে, এখন সে চিন্তা করলো যে আমার এখন খুব একটা সময় নেই যে আমি শোরুমে গিয়ে আমার একটা ড্রেস কিনবো, তারপরে আমি এই দাওয়াতে পার্টিসিপেট করব। সে মনে করলো যে আমার এখন শোরুমে যাওয়ার সময় নেই, আমি কি করলাম, অনলাইনে অর্ডার করে দিই, আমার এই টাইমের মধ্যে বাসায় চলে আসবে। এখন ধরেন আপনার দাওয়াতের টাইম ওভার হয়ে গেল, ডেট ওভার হয়ে গেল, কিন্তু আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছালো না। আলটিমেটলি আপনার প্রোডাক্ট আসলে কবে, আপনার সেই কাজটা শেষ কমপ্লিট, তখন আপনার প্রোডাক্ট আপনার বাসায় হাজির। তখন আপনার কি মনে হবে বলেন? তখন আপনার কি মনে হবে, আপনি হয় প্রোডাক্ট রিটার্ন করে দিবেন, না হয় খুব মানে হতাশ হয়ে ওই পেজে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাড রিভিউ দিতে থাকবেন।
তাহলে কি কাস্টমার সার্ভিস হলো? হলো না। এভাবে যদি কোনোভাবে কাস্টমার সার্ভিস একটু ডাউন হয়ে যায়, সেই অনলাইন বিজনেস খুব দ্রুতই ডাউন হয়ে যায়। অনলাইন বিজনেসে যেমন অনেক বেশি সুবিধা, অনেক বেশি অসুবিধাও আছে। এবার অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট মানে আমার পছন্দ মতো হয়নি বা কোনো সমস্যা হয়েছে, আমি উড়াধুরা ইয়ে লিখলাম, মানে বাকি হ্যাঁ। কমেন্ট লিখলাম কিন্তু আবার 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছে। মানে হ্যাঁ, মানবতার হ্যাঁ, ভিত্তিতে এটাও হয়, দিচ্ছি, এটাও হয়। আবার আমি আমার কিন্তু মেইন সমস্যা কি জানেন, আপনার ওই 5 স্টার রেটিং দেখার চাইতে মানুষ কমেন্ট সেকশন বেশি দেখে। দেখবেন যে আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করতে যাবেন, আপনি সবার আগে চেক করবেন যে এই পেজ থেকে কত মানুষ কেনে, আমি একটু দেখি, বা এই পেজ থেকে যারা কেনে তাদের রিভিউটা কিরকম। সবাই এখন রিভিউ দেখে, এখন সবাই অনেক আপডেটেড। সো রিভিউ সিস্টেমটাকে আমরা এখন বলি কমিউনিকেশনের একটা মাধ্যম, ঠিক আছে, প্রমোশনের একটা মাধ্যম। আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে, বা আপনি যদি রিসার্চ করেন একটা প্রোডাক্ট নিয়ে, আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। এবার দেখেন কি বলেছে, ইন্টিগ্রেশন উইথ ভেন্ডার্স। দেখেন অনলাইনে যেমন আপনি খুব সহজেই কি করতে পারেন, আপনার যদি এরকম অনেকগুলো পক্ষ থাকে, আপনি অনেকগুলো পক্ষের সাথে খুব সহজে কোঅর্ডিনেট করতে পারেন। যেমন আপনার এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, বিভিন্ন পক্ষের সাথে আপনি খুব সহজে কোঅর্ডিনেট করতে পারেন। কিন্তু এখানে আরেকটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায় কখন জানেন, যখন আপনার ভেন্ডার যারা যারা আছে বা সাপ্লায়ার যারা যারা আছে, তারা যে সবাই টেকনোলজি নির্ভর এটা কিন্তু না। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এখনো অনেক ভেন্ডার বা অনেক সাপ্লায়ার আপনি পাবেন তারা টেকনোলজি মুখী না। তারা কিন্তু ট্র্যাডিশনাল ভাবে কাজ করতে খুব পছন্দ করে, ফোনের মাধ্যমে কাজ করতে খুব পছন্দ করে। জাস্ট আপনি ফোন কলে বললেন, তারা দিয়ে গেল। কিন্তু ওই যে টেকনোলজির মধ্যে যে অনেক বেশি তাদের মানে পদায়ন, ওটা কিন্তু নাই। ধরেন আপনি তাদেরকে মেসেজ দিয়ে রাখলেন, তারা, বা আপনি অনলাইনে ইনভেন্টরি সেকশনে গিয়ে আপনি তাদেরকে অর্ডার করে রাখলেন, তারা সেটা দেখে দিল। এটা কিন্তু সব ভেন্ডারের সাথে হয় না। এবং আমাদের অনেক সময় কি হয়, আমাদের সাপ্লায়ারগুলো একটু রুট লেভেলের থাকে, কারণ আমাদের বেশিরভাগ প্রোডাক্টই আমাদের যারা দেখবেন যে একটা প্রোডাক্ট মেক করে তারপরে সেল করছে, এই ধরনের প্রতিষ্ঠান যারা, তাদের বেশিরভাগ সাপ্লায়ার কোথায় থাকে, একদম রুট লেভেলে। সো রুট লেভেলের যারা, তারা এখনো যে খুব বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে তা কিন্তু না। সো আলটিমেটলি যখন তারা ওই ভেন্ডারদের সাথে যোগাযোগ করতে যায়, তখন একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়, তাদেরকে ইন্টিগ্রেশন করতে একটা সমস্যা হয়ে যায়। ঠিক আছে, ধরেন আপনি প্রোডাক্ট অর্ডার করলেন, কিন্তু তার টাইমলি আপনাকে প্রোডাক্ট সাপ্লাই দিল না। তারা যদি আপনাকে প্রোডাক্ট টাইমলি সাপ্লাই না দেয়, ধরেন আপনি একটা ড্রেস কাস্টমাইজ করেন, কেউ আপনার কাছে ড্রেস অর্ডার করেন, এখন আপনি যে কাস্টমাইজ করছেন, আপনার সাপ্লায়ার কিন্তু অন্য সাপ্লায়ার কারা, যারা আপনাকে কাপড় দিয়ে যাচ্ছে, যারা আপনাকে ওখানে ইউজ করার জন্য লেস এগুলো দিয়ে যাচ্ছে, আপনি হচ্ছে কোন ধরনের সুতা ইউজ করবেন, কি করবেন, সবগুলো কিন্তু আপনার অন্য সাপ্লায়ার দিচ্ছে। বা এমন হতে পারে আপনার সাপ্লায়ার কোনো একটা পক্ষ যারা পুরো ড্রেসটা মেক করে আপনার শোরুমে দিচ্ছে বা আপনার পেজে দিচ্ছে। সো ওই সাপ্লায়ার যখন আপনাকে টাইমলি দিতে না পারবে, তখন কিন্তু আপনি টাইমলি কাস্টমারকে পৌঁছাতে পারবেন না। ধরেন এখানে আপনার কোনো দোষ নাই, কিন্তু আলটিমেট দোষী কিন্তু আপনি, কারণ কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট অর্ডার করেছে, সে দেখবে না যে আপনার সাপ্লায়ারকে। সো এই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো তৈরি হওয়ার কারণে কি হয়, আপনার ভেন্ডারদের সাথে ইন্টিগ্রেশন একটা প্রবলেম হয়ে যায়। এটা আপনার অনলাইন ব্যবসায় খুব বড় একটা প্রবলেম। তাহলে এগুলোই হচ্ছে আপনার চ্যালেঞ্জেস এবং অ্যাডভান্টেজেস। এই অধ্যায়ে মোটামুটি এগুলো পড়লেই কভার, অন্য কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, দুইটা মিলে এরপর আপনি সিকিউরিটির একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা এটা কি দুইটা অ্যাডভান্টেজ দিয়ে একটা কোশ্চেন হবে? না, দুটো আলাদা। হ্যাঁ, আপনি হচ্ছে আগের স্লাইডে চলে যান, এখান থেকে দেখেন প্রাইভেসি প্রোটেকশন ই কমার্স। নিচেরটা? হ্যাঁ, এটা আজকে আমরা পড়াবো না, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে কি কি আছে, তাহলে আপনি একটু কনফার্ম হয়ে যেতে পারবেন যে স্লাইড কি আমাদের ইন্ট্রোটা তো তিনটা হবে, তিনটা থেকে? হ্যাঁ, তিনটা হবে। এই তিনটাই আপনাদের আলটিমেট। মোট কয়টা কোশ্চেন হবে? তিনটা থেকে আপনাদের হচ্ছে 10 মার্কের থাকবে এমসিকিউ, আর যে 30 মার্ক থাকে ওই 30 মার্কের এখান থেকে কোশ্চেন, মানে 5 মার্কের কোশ্চেন থাকবে, 10 মার্কের কোশ্চেন থাকবে, সব এই তিনটে স্লাইড থেকেই হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন প্রাইভেসি প্রোটেকশন, এটা আমরা আজকে পড়বো না, নেক্সট ডে পড়বো। এটা পড়লে আমাদের সিলেবাস কমপ্লিট। এখানে আমরা দেখবো যে প্রাইভেসি প্রোটেকশন কি, মানে আমরা প্রাইভেসিটা কেন প্রোটেক্ট করি, বা হচ্ছে নেক্সট ক্লাস না তো আমাদের এটা ডেফিনিশন নেক্সট ক্লাসে আমাদের পুরো সিলেবাসটা। ঠিক আছে, এবার দেখেন এই যে 5 প্রিন্সিপালস অফ প্রাইভেসি প্রোটেকশন, সাজেশন টপিক করেন, দেখেন লাস্টের দিকে 5 প্রিন্সিপালস অফ প্রাইভেসি প্রোটেকশন, এবং এই প্রিন্সিপালস গুলো খুবই সহজ। এরপর দেখেন 6 সিএস অফ অনলাইন সার্ভিসেস, 6 সিএস অফ অনলাইন সার্ভিসেস। এটা একটা স্লাইড। জান দেখেন তো আপনাদের পুরো সাজেশনে সবকিছু কমপ্লিট হয়েছে কিনা এগুলো করলে। তাহলে ম্যাডাম এইটার স্লাইড নাম্বার কত? এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড, এটা আপনার 3 নাম্বার স্লাইড, মানে লাস্টের স্লাইড। ঠিক আছে, এখানে খুব বেশি কিছু নেই। প্রথম স্লাইডে ছিল উপরের দুইটা। হ্যাঁ, এগুলো আপনি যে বাকি দুটো স্লাইডের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি দেখেন তো যে কোনটা আপনার বাদ আছে কিনা। নিচে এটা তো বাদ দিয়ে দিয়েছেন, কোন দুটো যেন বাদ দিয়ে দিলেন? যেগুলো না, বাদ এটা বাদ দিয়ে দেখেন। আচ্ছা, আজকের মতো এটা এখানেই রাখেন।